হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এসআরএম একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইতিহাসের প্রথম ক্লাস নেব সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা থেকে। এই অধ্যায়টি ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসে থাকে। চলো দেখে নেওয়া যাক সিন্ধু সভ্যতা বলতে আমরা কি জানি। সিন্ধু সভ্যতাটি ছিল বন যুগের এক উন্নত নগর সভ্যতা, যেটি আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ 3300 থেকে 1300 সিন্ধু নদোয়াবেগে গড়ে উঠেছিল। তাহলে এটি কবে গড়ে উঠেছিল? 3300 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু নদোয়াবেগে গড়ে উঠেছিল এবং 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এটি চরম উৎকর্ষ লাভ করেছিল। এই সভ্যতার প্রধান যে বৈশিষ্ট্যটা ছিল সেটি হলো সুপরিকল্পিত শহর এবং উন্নত জল নিকাশি ব্যবস্থা, পোড়া ইট ও শিলমোহরের ব্যবহার, এবং এর পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের শিল্পকলা ও কারুশিল্পের বিকাশ হয়। এর যে গুরুত্বপূর্ণ স্থান ছিল তার মধ্যেই হলো হরপ্পা ও মহেঞ্জোদারো। এই সভ্যতার মেল কেন্দ্রবিন্দু ছিল। এর আসে অবস্থান। অবস্থান বলছে সিন্ধু সভ্যতাটি গড়ে উঠেছিল সিন্ধু নদ ও তার উপনদীগুলির তীরে। বর্তমানে এর অবস্থান দেখা যায় পাকিস্তান, উত্তর পশ্চিম ভারত এবং কিছুটা আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। মুখ্য স্থানসমূহ এর মধ্যে মেন যে জায়গাগুলো তীরে এটি গড়ে উঠেছিল সেটি হলো হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল, চারনোদারো, ধোলাভিরা আরও ইত্যাদি। তাহলে এখন দেখে নিই হরপ্পা সভ্যতাটি কে আবিষ্কার করেছে। হরপ্পা সভ্যতাটি আবিষ্কার করেছে দয়ারাম সাহিনী। এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমরা মনে রাখবে। দয়ারাম সাহিনী 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করে এবং এর পরেই আসে মহেঞ্জোদারো সভ্যতা। এটি আর.ডি. ব্যানার্জি বা রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে এটি আবিষ্কার করে। এবার অন্যান্য স্থান যেমন কালীবঙ্গান, লোথাল, চানুধারো, ধোলাভিরা ইত্যাদি। এবার আমরা এখান থেকে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলবো। এই হরপ্পা সভ্যতাটি গড়ে উঠেছিল কোন নদীর তীরে, এটা তোমাদেরকে জেনে রাখতে হবে। হরপ্পা সভ্যতাটি গড়ে উঠেছিল রাভি বা ইরাবতী নদীর তীরে। যেমন মহেঞ্জোদারো সভ্যতাটি গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে, এটা পাঞ্জাবের সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো সভ্যতাটি গড়ে উঠেছিল। এর কালীবঙ্গান, লোথাল, চানুধারো, ধুলাভিরা ইত্যাদি এদের অবস্থান বর্তমানে এখন কোথায় রয়েছে? কালীবঙ্গানটা রয়েছে রাজস্থান, যেটি ঘরঘরা নদীর তীরে অবস্থিত। লোথাল এবং ধোলাভিরা রয়েছে গুজরাহাট এবং চানহুধারো রয়েছে পাকিস্তানের সিন্ধু নদীর তীরে। এটা তোমরা মনে রাখবে। এবার নগর পরিকল্পনা। হরপ্পা সভ্যতার মেন বৈশিষ্ট্যই হলো নগর পরিকল্পনা। বলছে এখানকার শহরগুলো পরিকল্পিত ও নিয়মিত চতুষ্কোণাকৃতি রাস্তা সম্মিলিত, মানে চারিদিকের এখানে রাস্তাঘাট ছিল খুবই উন্নত। এখানে ইটের তৈরি বাড়ি, এখানে পোড়া ইটের বাড়ি এবং রোদে পোড়ানো ইটের বাড়ির ব্যবহারও দেখা যায়। এখানে ছিল উন্নত পরিমাণে ড্রেন বা নর্দমার ব্যবস্থা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই সময়কাল সেই প্রাচীনকালে এই সভ্যতাটি দেখা গেছে এখন আধুনিক সভ্যতার থেকেও তখনকার উন্নত কিছু কিছু ব্যবস্থা যেগুলো এখন চোখে পড়ে। যেমন ইটের তৈরি বাড়ি বলা হোক বা ড্রেন বা নর্দমা ব্যবস্থা এত উন্নত পরিকল্পনা দিয়ে তখন তৈরি করা হয়েছিল, যেটি ভাবার বিষয়। বাড়িগুলো ছিল নলকূপ ও স্নানাগার, যা সেই সময়ের জন্য বিস্ময়কর। অর্থনীতি পেশা। হরপ্পা সভ্যতার মেন অর্থনীতি বা পেশা ছিল, মূল পেশা এখানে ছিল কৃষি। তারা কৃষিকাজ করত, তারা গম, যব, তুলা চাষ করত। ব্যানার্জি ছিল খুবই উন্নত, মেসোপটেমিয়া বা ইরান পর্যন্ত এটি ব্যানার্জি করা হতো। মেসোপটেমিয়ায় ধাতুর ব্যবহারে আসি। ধাতুর ব্যবহার এখানকার মানুষরা তামা, ব্রোঞ্জ, সোনা, রূপা ইত্যাদি ধাতুর ব্যবহার করত। এখান থেকে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, হরপ্পা সভ্যতার মানুষরা ধাতুর মধ্যে লোহার ব্যবহারটা জানতো না। তারা তামা, ব্রোঞ্জ, সোনা, রূপা ইত্যাদি ব্যবহার করত, কিন্তু তারা লোহার ব্যবহার জানতো না। তারা ওজন ও মাপের নির্দিষ্ট মানদণ্ড ব্যবহার করে। এরপরে আসি সংস্কৃতি ও শিল্প। সেখানে মৃৎপাত্রে লালচে রঙের উপরে কালো নকশা দেখা যায়। বিখ্যাত নাজগার মূর্তি ও পুরোহিত রাজা তাদের শিল্প উৎকৃষ্ট নিদর্শন। আমরা এর পরে দেখবো এই নাজগার মূর্তিটি কোথা থেকে পাওয়া গেছে এবং পুরোহিত রাজা বলতেও কী বোঝায়। এরপরে আসছে সিলমোহরে পশু পাখি ও চিহ্ন ছিল, যা সম্ভবত তাদের লিপি বা প্রতীকী চিহ্ন, এখনও তা পাঠাগার হয়নি। এটা তোমরা মনে রাখবে, সিন্ধু সভ্যতার যে লিপিগুলি পাওয়া গেছে সেটি এখনও পর্যন্ত পাঠাগার হয়নি। এবং এখান থেকে আরেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো,
এই সিন্ধু সভ্যতার লিপিগুলি ডান দিক থেকে মূলত বাঁ দিকে লেখা হতো। এটা তোমরা মনে রাখবে, এটা বহু পরীক্ষায় এসেছে যে সিন্ধু সভ্যতার লিপিগুলি কোন দিক থেকে কোন দিক লেখা হতো। এটি হবে ডান দিক থেকে বাঁ দিকে সিন্ধু সভ্যতার লিপিগুলি লেখা হতো। কিন্তু এই লিপিগুলি এখনও পড়ে উদ্ধার করা যায়নি, তাই এখন এটি পাঠান্তরও হয়নি। এবার আমি তোমাদেরকে সিন্ধু সভ্যতা থেকে ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন করাবো। দেখো, প্রথম প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? তাহলে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কার হয় কোন স্থানটি? অপশানে আছে মহেঞ্জোদারো, হরপ্পা, ধোলাভিরা না কালীবঙ্গান। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে? না, সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কৃতই হয় হরপ্পা। এই হরপ্পা কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহিনী। কত সালে? 1921 সালে। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দ্বিতীয় প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতার প্রধান নদী কোনটি ছিল? এটি প্রশ্নের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে। অপশানে তাও কি বলেছে? গঙ্গা, যমুনা, সিন্ধু নাকি সরস্বতী। তাহলে সিন্ধু সভ্যতার প্রধান নদী হবে, যেটি এর নামকরণ করা হয়েছে মূলত সিন্ধু নদী। সিন্ধু নদীর তীরে এটি গড়ে উঠেছিল বলেই একে সিন্ধু সভ্যতা বলা হয়। এই নদীর নাম থেকে সভ্যতার নাম হয়েছে সিন্ধু সভ্যতা। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। বলছে সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতু সবচেয়ে বেশি ব্যবহার করত? দেখো, এটা একটু আগেই তোমাদেরকে আমি আলোচনা করেছি। অপশানে বলছে লোহা, ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম নাকি সীসা। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে? সবথেকে সিন্ধু সভ্যতার কোন ধাতু ব্যবহার করা হতো? না, অপশান বি, ব্রোঞ্জ এখানে সবথেকে বেশি ব্যবহার করা হতো। এবং তোমাদেরকে বলেছি সিন্ধু সভ্যতায় মানুষরা লোহার ব্যবহার জানতো না, এবং এটি সিন্ধু সভ্যতায় ব্রোঞ্জ ব্যবহার বেশি ছিল বলে এই সভ্যতাকে অনেক সময় ব্রোঞ্জের যুগ সভ্যতাও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্নে যাই। মহেঞ্জোদারোর বিখ্যাত স্থাপত্য গেট বাঁধ কী উদ্দেশ্যে ব্যবহৃত হতো? এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গেট বাঁধ কোথায় দেখা যেত? না, মহেঞ্জোদারোতে। যেটা প্রশ্নটা ঘুরিয়েও আসে যে গেট বাঁধ অবস্থান কোথায়, তখন হবে মহেঞ্জোদারো। তাহলে এটি কী উদ্দেশ্যে ব্যবহৃত হতো? না, অপশানে আছে পানীয় জল সংগ্রহের জন্যে, বি স্নান ও ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্যে, সি শস্য সংরক্ষণের জন্যে না রাজপ্রসাদ হিসেবে। তাহলে এই মহেঞ্জোদারোর এই গেট বাঁধটার মেন উদ্দেশ্যই ছিল স্থান ও ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য। তাহলে অপশান বি এখানে সঠিক অ্যান্সার, স্নান ও ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য। বলছি এটি বিশ্বের প্রাচীনতম জল স্নানাগার হিসেবে পরিচিত, সুন্দরভাবে পাকা ইট ও বিটুমিনান দিয়ে বানানো। তোমাদের এখানে বলে রাখি এই গেট বাঁধটির দৈর্ঘ্য ছিল 180 ফুট এবং এর প্রস্থ ছিল 108 ফুট, এবং এটির যে দেয়াল বা প্রাচীর ছিল সেটি 8 ফুট উঁচু ইটের দেওয়াল ছিল। এটা তোমরা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। নেক্সট প্রশ্নে যাই। সিন্ধু সভ্যতার প্রধান পেশা কী ছিল? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সিন্ধু সভ্যতার প্রধান পেশা কী ছিল? অপশানে বলছে শিকার, বি হলো কৃষি, সি হলো সেনাবাহিনী, ডি হলো বাণিজ্য। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে? না, সিন্ধু সভ্যতার প্রধান পেশাই ছিল কৃষিকাজ। তাহলে অপশান বি এখানে সঠিক অ্যান্সার, কৃষি। এখানে কি কি চাষ করা হতো? না গম, যম, তুলা ইত্যাদি ফসল এখানে চাষ করা হতো। এখানে তুলা বা পশম চাষটাও খুব বিখ্যাত ছিল। নেক্সট প্রশ্নে যাই। লোথাল কোন বর্তমান রাজ্যে অবস্থিত? একটু আগে তোমাদেরকে বলে দিয়েছি প্রত্যেকটা অবস্থান অনুযায়ী এখন বর্তমান স্থানগুলো। তাহলে লোথালের বর্তমান অবস্থান কোথায়? অপশানে আছে হরিয়ানা, গুজরাট, পাঞ্জাব নাকি রাজস্থান। তাহলে লোথাল এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, লোথাল গুজরাটে অবস্থিত। গুজরাটে আরেকটি হরপ্পা কেন্দ্রিক সভ্যতা আছে, সেটি হলো লোথালের পাশাপাশি ধোলাভিরা। ধোলাভিরা এবং লোথাল এই দুটি গুজরাটে অবস্থিত। লোথাল ছিল একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী। এখান থেকে লোথাল থেকে তোমরা মনে রাখবে লোথাল হলো প্রাচীন বন্দর, পোর্ট বন্দর বলা হয়। লোথালকে প্রাচীন পোর্ট বন্দরও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্নে যাই। সিন্ধু সভ্যতার ড্রেনেজ ব্যবস্থা কেমন ছিল? অপশানে বলছি খুব সাধারণ,
বি উন্নত ও পরিকল্পিত, সি প্রাকৃতিক, ডি ছিল না। তাহলে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যের মধ্যেই আমরা পেয়েছি ড্রেন ব্যবস্থা এখানে ছিল সুপরিকল্পিত। তাহলে এখানে অপশানের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে? না, অপশান বি উন্নত ও পরিকল্পিত। সেই সময়কাল হলেও সেখানকার ড্রেন ব্যবস্থা ছিল খুবই উন্নত ও পরিকল্পিত। বলছে ইম্পর্টেন্ট নোটের মধ্যে কি বলেছে, প্রতিটি বাড়িতে নিকাশি নালা বা ড্রেন ছিল, বিশ্বে প্রথম এমন নিদর্শন যেটি দেখা গেছে সিন্ধু সভ্যতার থেকে। নেক্সট প্রশ্নে যাই। সিন্ধু সভ্যতার লিপি এখনো, একটু আগেই আমি তোমাদেরকে সিন্ধু সভ্যতার লিপি সম্বন্ধে বলেছি। বলছে সিন্ধু সভ্যতার লিপি এখনো, অপশানে বলছে সম্পূর্ণ পাঠাগার হয়েছে, নাকি আংশিক পাঠাগার হয়েছে, নাকি পাঠোদ্ধার হয়নি, ডি মুছে গেছে। তাহলে সিন্ধু সভ্যতার লিপিগুলো একটু আগেই বলেছি যে এখনো পর্যন্ত পাঠাগার হয়নি বা এখনো পর্যন্ত পড়া যায়নি, এবং এই লিপিগুলো মূলত ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, এটা তোমরা মনে রাখবে, পরীক্ষায় এই প্রশ্নটা বহুবার এসেছে। এদের লিপি চিত্রলিপি জাতীয় এখনো রহস্য। নেক্সট প্রশ্নে যাই। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, দেখো নাজগার মূর্তি কোন ধাতু দিয়ে তৈরি? অপশানে বলছে তামা, বি বলছে ব্রোঞ্জ, সি সোনা, ডি হলো পাথর। তাহলে এই নাজগার মূর্তিটি কোন ধাতু দিয়ে তৈরি? না, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রোঞ্জ দিয়ে তৈরি। আমরা জানি সিন্ধু সভ্যতা বঞ্চর সভ্যতা একটি। এই মূর্তি, নাজগার মূর্তিটি পাওয়া গেছিল মহেঞ্জোদারো থেকে। এটিও একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে নাজগার মূর্তিটি কোথা থেকে পাওয়া গেছে, সেটা হবে মহেঞ্জোদারো থেকে। নারী নৃত্যরত অবস্থায় এমন একটি মূর্তি। এই মূর্তিটি মূলত ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি করা ছিল। ব্রোঞ্জ আবার কিসের মিশ্রণ? না, তামা ও টিনের মিশ্রণ। নেক্সট প্রশ্নে যাই। পুরোহিত রাজার মূর্তি পাওয়া গেছে কোথা থেকে? এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট। পুরোহিত রাজার মূর্তি, তখনকার সময়ে বলে রাখি, তখনকার সময় রাজা কিন্তু ছিল না। তখনকার সময় সিন্ধু সভ্যতায় পুরোহিত রাজাই প্রধানত শাসন কার্য চালাতো এবং তার কথাই সবাই শুনতো। তাহলে পুরোহিত রাজার মূর্তিটা কোথা থেকে পাওয়া গেছিল? অপশান এ বলছে হরপ্পা, বি ধোলাভিরা, সি মহেঞ্জোদারো, ডি কালীবঙ্গান। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে পুরোহিত রাজার মূর্তি পাওয়া গেছিল অপশান সি মহেঞ্জোদারো থেকে। এবং পাথরের তৈরি মাথায় অলংকার এবং তার গায়ের মধ্যে একটি চাদর ছিল, এবং মাথায় তার একটু অলংকার এবং নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষ কোন প্রাণীকে সবচেয়ে পবিত্র ভাবত? এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অপশানে বলছে ঘোড়া, বি হলো হাতি, সি হলো ষাঁড়, ডি হলো কুকুর। তাহলে সিন্ধু সভ্যতার মানুষরা কোন প্রাণীকে সবচেয়ে পবিত্র ভাবত? না, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ষাঁড়। এখান থেকে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সিন্ধু সভ্যতার মানুষ কিন্তু ঘোড়ার ব্যবহারও জানতো না। যেমন তারা ধাতুর মধ্যে লোহার ব্যবহার জানতো না, তেমনই পশুর মধ্যে তারা ঘোড়ার ব্যবহার জানতো না। এখানে তাদের পবিত্র পশু হিসাবে ষাঁড়কে তারা মানত। ইম্পর্টেন্ট নোটের মধ্যে বলছে পশুপতি শিবের প্রতীক হিসেবে ষাঁড়কে পূজা করত। নেক্সট প্রশ্নে যাই। ধোলাভিরা শহরটি কোন রাজ্যে অবস্থিত? একটু আগেই তোমাদেরকে বলে দিয়েছি ধোলাভিরা শহরটি কোন রাজ্যে অবস্থিত। অপশানে বলছে গুজরাট, বি রাজস্থান, সি পাঞ্জাব, ডি উত্তরপ্রদেশ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ধোলাভিরাটি অপশান বি, সরি অপশান এ গুজরাটে অবস্থিত। তাহলে গুজরাটে আরেকটি যে রাজ্য অবস্থিত সভ্যতা তৈরি হয়েছিল সেটি হলো লোথাল। তোমরা মনে রাখবে লোথাল এবং ধোলাভিরা এই দুটি গুজরাটে অবস্থিত। বলছে ধোলাভিরায় জল সংরক্ষণের বিশেষ পদ্ধতি দেখা যায়। এখানে জল সংরক্ষণ করে রাখার বিশেষ পদ্ধতি পাওয়া গেছে ধোলাভিরা থেকে। নেক্সট প্রশ্নে যাই। সিন্ধু সভ্যতার পতনের একটি সম্ভাব্য কারণ কি? মানে সিন্ধু সভ্যতা ধ্বংসের একটি কারণ এখানে জানতে চাইছে। সিন্ধু সভ্যতার বহু কারণেই ধ্বংস হয়েছে, তার মূলত একটি কোনো কারণ না, অনেকগুলোই কারণ আছে, কিন্তু এখানে অপশানে কী কী আছে তোমরা দেখে নাও। অপশান এ বলছে বন্যা ও ভূমিকম্প, বি দারিদ্রতা, সি বিদেশি বাণিজ্য, ডি লিপি হারানো। তাহলে সিন্ধু সভ্যতার পতনের একটি কারণ, এর মধ্যে কোনটি সঠিক? না, এর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে
এ বন্যা ও ভূমিকম্প। এখানে বন্যা ও ভূমিকম্পর কারণে এটি একটি কারণ যেটা সিন্ধু সভ্যতার পতন ঘটানোর পিছনে, কিন্তু আরও এর অনেক কারণ আছে। যেমন আমরা বলতে পারি এছাড়া নদীর গতিপথ পরিবর্তন, সিন্ধু নদের গতিপথ পরিবর্তনের কারণে বা আর্য আক্রমণের কারণে, অতিরিক্ত বৃক্ষ ছেদন করার কারণে, আরও রক্ষণশীল মানসিকতা, অভ্যন্তরীণ অবক্ষয়, এইসব ইত্যাদি কারণে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে। নেক্সট প্রশ্নে যাই। সিন্ধু সভ্যতার বাড়িঘর প্রধানত তৈরি হতো কি দিয়ে? সিন্ধু সভ্যতার বাড়িঘর আগেই বলেছি এটা। অপশান এতে বলছে কাঠ দিয়ে, বি ইট দিয়ে, সি মাটির ডেলা দিয়ে, ডি পাথর দিয়ে। তাহলে সিন্ধু সভ্যতার বাড়িঘর মূলত কী দিয়ে তৈরি হতো? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সেটা হবে ইট দিয়ে। পোড়া ইট দিয়ে এখানে বাড়িঘর তৈরি করা হতো। পোড়া ইটের পাশাপাশি কিছু কিছু স্থানে দেখা গেছে রোদে পোড়ানো ইট দিয়েও বাড়িঘর তৈরি করা হয়েছে। তাই বলছি পোড়া ইটের ব্যবহার ছিল এখানকার প্রধান। নেক্সট প্রশ্নে যাই। সিন্ধু সভ্যতার প্রধান বাণিজ্য অংশীদার কোন দেশ ছিল? হ্যাঁ, সিন্ধু সভ্যতারা যে ব্যবসা বাণিজ্য করতো তাদের সাথে অংশীদার ছিল কোন দেশ? অপশানে বলছে মিশর, বি মেসোপটেমিয়া, সি চীন, ডি হলো রোম। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে? না, অপশান বি এখানে সঠিক অ্যান্সার। সেটি হলো মেসোপটেমিয়ামের সাথে সিন্ধু সভ্যতার বাণিজ্য অংশীদার করত। এছাড়া আরও অনেকগুলো বাণিজ্য দেশ ছিল। তাই বলছে মেসোপটেমিয়া ট্যাবলেটে হরপ্পার শিলমোহর উল্লেখ পাওয়া যায়। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কালীবঙ্গান শহরটি কোন রাজ্যে অবস্থিত? এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে কালীবঙ্গান শহরটির বর্তমান অবস্থান নিয়ে। অপশানে কি বলছে দেখে নাও। অপশান এতে বলছে গুজরাহাট, বিতে বলছে রাজস্থান, সিতে বলছে পাঞ্জাব, ডিতে বলছে হরিয়ানা। তাহলে কালীবঙ্গন শহরটি কোথায় অবস্থিত? না, এখানে সঠিক অ্যান্সার হবে রাজস্থান। এবার তোমরা বলো কালীবঙ্গান শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাহলে কালীবঙ্গান শহরটি ঘরঘরা নদীর তীরে অবস্থিত, এটা মনে রাখবে। এখানে চাষের জমিতে হাল চাষের চিহ্ন পাওয়া গেছে। প্রশ্নটা এইভাবে ঘুরিয়েও আসতে পারে যে হাল চাষের চিহ্ন কোথা থেকে পাওয়া গেছে, তখন বলতে হবে কালীবঙ্গানে। নেক্সট প্রশ্নে যাই। সিন্ধু সভ্যতার প্রধান দেবতা হিসেবে কাকে ধরা হতো? এই সিন্ধু সভ্যতার প্রধান দেবতা হিসেবে তারা কাকে মানত? অপশানে বলছে বিষ্ণু, সিতে বলছে পশুপতি মহাদেব, বিতে পশুপতি মহাদেব, সি ইন্দ্র, ডি অগ্নিদেব। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে? না, তারা প্রধান দেবতা হিসেবে মানত পশুপতি মহাদেব। তাদের এই পশুপতি মহাদেবের মধ্যে অনেকগুলি পশুর চিহ্ন পাওয়া যেত। যেমন তারা ষাঁড়, তারপরে ঘোড়া, ঘোড়া নয়, এই পশুপতি মহাদেবের মধ্যে এই মূর্তিটির মধ্যে নানা ধরনের পশুর ছবি পাওয়া যেত। যেমন এই মূর্তির মধ্যে বাঘ, হাতি, গন্ডার, মোষ, হরিণ এই 5টি পশু দ্বারা পরিবৃত্ত ছিল এই মূর্তিটি। তাই বলছি তিনমুখ দেবতার প্রতিমার পশুর উপস্থিতি দেখা যেত। এই পশুপতি মহাদেবের মধ্যে নানা ধরনের পশু পাখি মূর্তি থাকতো। নেক্সট প্রশ্নে যাই। সিন্ধু সভ্যতার সমাজ ছিল, অপশানে বলছে মাতৃতান্ত্রিক, বি পিতৃতান্ত্রিক, সি রাজতান্ত্রিক, ডি সমাজতান্ত্রিক। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিন্ধু সভ্যতার সমাজ ছিল মাতৃতান্ত্রিক। তাহলে অপশান এ এখানে সঠিক, মাতৃতান্ত্রিক। মাতৃদেবীর পূজা প্রচলিত ছিল বলে ধারণা পাওয়া যায়। নেক্সট প্রশ্নে যাই। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা কারা পরিচালনা করত বলে মনে করা হয়? তার মানে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার প্রধান কে ছিল বা তখনকার সময় শাসন কার্য পরিচালনা কারা করত? অপশানে বলছে রাজারা, বি পুরোহিত শ্রেণী, সি হলো বণিক শ্রেণী, ডি হলো কৃষক সমাজ। তাই এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? না, এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি পুরোহিত শ্রেণীর মানুষরা তখনকার সময়ে শাসন পরিচালনা করত। তাই বলছি পুরোহিত রাজা শব্দ থেকে এই ধারণা পাওয়া যায়।
এবার নেক্সট প্রশ্নে আসি, সিন্ধু সভ্যতা মূলত কোন যুগের সভ্যতা? অপশান এতে বলছে প্রস্তর যুগ, বি লৌহ যুগ, সি বন যুগ, ডি তাম্র যুগ। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? এটি এই সভ্যতার নামকরণ করেই সভ্যতাটি গড়ে উঠেছিল। তাহলে এটি হয়ে যাবে ব্রোঞ্জ যুগ। সিন্ধু সভ্যতাকে ব্রোঞ্জ যুগও বলা হয়ে থাকে। ব্রোঞ্জ কিসের মিশ্রণে তৈরি? না তামা ও টিন মিলিয়ে সংমিশ্রণে ব্রোঞ্জ তৈরি করা হতো, যা দিয়ে সরঞ্জাম বানানো হতো। নেক্সট প্রশ্নে যাই। এই ছিল আমার 20টি প্রশ্ন। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমাদের নতুন নতুন ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি এর পরের দিন ইতিহাসের পরের অধ্যায় থেকে আলোচনা করব। আজ এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।